দর্শক যে যেখান থেকে দেখছেন টি-20 ওয়ার্ল্ড কাপ ঘিরে বাংলা ভিশনের বিশেষ আয়োজন হ্যালো ক্রিকেটে আপনাদের সাথে আছি আমি শুভ খান এবং আমার সাথে রয়েছেন সহকর্মী আক্তারুজ্জামান। কেমন আছেন? এই তো আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। দর্শকদেরকে একটু জানিয়ে রাখি যে দর্শক আপনারা জানেন যে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের আরেকটি উত্তেজনা উন্মাদনার ম্যাচ দক্ষিণ আফ্রিকার সাথে। ওয়ার্ল্ড কাপের কিন্তু এটি দ্বিতীয় ম্যাচ, বি গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। যদি পরিসংখ্যান নিয়ে পরে কথা বলবো, তার আগে আপনাদেরকে বলে রাখি যারা আমাদের ভিডিও দেখছেন, আমাদের লাইভ দেখছেন, বেশি বেশি করে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন এবং সেই সাথে আজকের ম্যাচে কারা জিতবে এটি আপনারা কমেন্ট করে বাংলা ভিশনের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট পুরস্কার পেতে পারেন। সেক্ষেত্রে সবাই বেশি বেশি কমেন্ট করবেন, কোন দল জিতবে সেটি আমাদের কমেন্টে জানিয়ে দেবেন এবং পুরো আয়োজন জুড়ে আমরা থাকছি দুজন, আপনাদের প্রশ্ন আপনাদের কমেন্টের উত্তর দিব পুরো আয়োজনে। আক্তার ভাই, যদি শুরুতেই বলি কিছুক্ষণের মধ্যেই টাইগাররা আরেকটি ভাগ্য পরীক্ষার মধ্যে নামছে। অবশ্যই শুভখান, ধন্যবাদ আপনাকে। টাইগারদের ভাগ্য পরীক্ষার দিকে যতটা বেশি নজর, তার থেকে আসলে এই ম্যাচের দিকে নজর থাকবে নিউ ইয়র্কের মাঠ বলে। হ্যাঁ, কারণ আপনি জানেন যে এই মাঠ নিয়ে মানে এত পরিমাণ আলোচনা সমালোচনা বা বিতর্ক সৃষ্টি হয়েছে যা আসলে টি-20 বিশ্বকাপ ঘিরে, টি-20 বিশেষ করে বিশ্বকাপ বলা ভুল, টি-20 ম্যাচ ঘিরে এটা কখনোই কাম্য নয়। কারণ টি-20 ম্যাচে আসলে যে 4-6 বন্যা হয় বা একটা রানের যে উৎসব হয় সেটা আসলে এই মাঠে দেখা যায়নি। যেমন ধরুন আপনি গতকাল রাতে শেষ হয়ে যাওয়া পাকিস্তান ভারত ম্যাচ কিন্তু এই মাঠেই হয়েছে। মাত্র 120 রানের টার্গেট ছিল পাকিস্তানের, 120 রানের টার্গেট। সেই রান তাড়া করতে যে পাকিস্তান এত লেজে গোবরে করে ফেললো, পরে কিন্তু তারা জিততেই পারলো না, উইকেট থাকতে হারলো। এবং ভারতেরও কিন্তু কি বলা যায়, এখন সবচেয়ে কঠিন ব্যাটিং লাইন তাদের, শক্ত ব্যাটিং লাইন। হ্যাঁ, একবার আগেই তারা অল আউট হয়ে গেল, 19 ওভারে অল আউট হয়ে গেছে। এবং তাহলে চিন্তা করেন আপনি যে মাঠের কি অবস্থা। এই মাঠে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার ম্যাচ হয়েছে, সেখানেও কিন্তু দেখেন আপনি মানে স্কোর কিন্তু কত, মাত্র 80 রানের নিচেই দুই দলের খেলা শেষ। এবং সেখানেও দক্ষিণ আফ্রিকা কিন্তু মানে হাঁপিয়ে উঠেছে শ্রীলঙ্কাকে হারাতে যে। নেদারল্যান্ডের সাথে যে ম্যাচটা, যদিও সেটা 100-এর উপরে স্কোর গেছে, কিন্তু সেই ম্যাচেও কিন্তু দক্ষিণ আফ্রিকা কিন্তু 19 ওভার মানে 19 ওভার খেলতে হয়েছে নেদারল্যান্ডসকে হারাতে যে ডেভিড মিলারের ইনিংসের কারণে। তো এই যে মাঠ, এই মাঠে গতকালকে দুই দল মিলে ছক্কা মেরেছে মাত্র 4টি। অবাক করা বিষয়, ভারত এবং পাকিস্তানের ম্যাচ দুই দল মিলিয়ে মাত্র 4টি, এরা 2টা 6 ওরা 2টা 6, এই 4টা মাত্র 6-এর ইনিংস মার এসছে। তাহলে এই মাঠে বাংলাদেশকে এখন খেলতে হবে। তো এই মাঠে বাংলাদেশের যেহেতু খেলা আছে আর বাংলাদেশ একটি ম্যাচ এগিয়ে আছে, জিতে আছে, দক্ষিণ আফ্রিকা 2টা ম্যাচ জিতে আছে, শ্রীলঙ্কা ব্যাকফুটে আছে। তো বাংলাদেশ যদি আজকের ম্যাচে জিতে যায় তাহলে বাংলাদেশ সামনে থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আপনি জিতে যাওয়ার কথা যে বললেন, বাংলাদেশ কিভাবে জিতবে? দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশ, দর্শকদের বলে রাখি যে 8টি টি-20 ম্যাচ খেলেছে, 8টিতেই বাংলাদেশের হার। আচ্ছা, এই যে আমি আপনাকে বলি পরিসংখ্যান, মানে পরিসংখ্যান আপনি বলছেন যে যেহেতু বাংলাদেশ কখনোই জেতেনি, হ্যাঁ, তার মানে এখন তারা বাংলাদেশ জিতবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন ধরেন আপনি পাকিস্তানের সাথে ইউএস এর ম্যাচ, পাকিস্তান এর আগে কি কখনো মুখোমুখি হয়েছে? হয়নি। কিন্তু তবুও দেখেন যেখানে একটা নন টেস্ট প্লেইং কান্ট্রি, তারা কিন্তু কি করেছে, পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। দর্শকদেরকে একটু বলে রাখি, দর্শক আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আজকে আমরা যে লাইভে এই মুহূর্তে রয়েছে এবং আজকের স্কোয়াডে বাংলাদেশের যে 11 জন খেলবে সেরা একাদশ, সেই সেরা একাদশে কি আপনারা সৌম্য সরকারকে চাচ্ছেন কিনা এটি একটু আপনারা কমেন্ট করে জানাবেন। যে সৌম্য সরকার, যেহেতু আমাদের সৌম্য সরকারকে নিয়ে বলতে হয়, সৌম্য সরকার যে পরিমাণে সুযোগ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দলে, যেভাবে তাকে বারবার একাধিকবার সুযোগ দেওয়া হচ্ছে এবং সৌম্য সরকার 0 রানের যে রেকর্ড গড়েছে, না আসলে শুভখান এটা বলি, আসলে 0 আউট হওয়ার রেকর্ড, হ্যাঁ ওইটাই 0 রানের রেকর্ড, এটা আসলে লজ্জাজনক। তবু আমরা সৌম্যর কাছ থেকে আরো ভালো কিছু আশা করি বা দল সবসময় আশা করে। রোহিত শর্মার কিন্তু 12টা 0 মারার রেকর্ড আছে, আর 13টা আরো একজন আছে, তার নাম হচ্ছে পল স্টার্লিং, আয়ারল্যান্ডের, সেও কিন্তু। অনেক দর্শক আমাদেরকে দেখছে, প্রায় 1000-এর কাছাকাছি। হ্যাঁ, দর্শকদেরকে আবারও বলবো, আপনারা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ম্যাচ বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার ম্যাচে কোন দল জয়ী হবে, যে সবচেয়ে বেশি পুরস্কার, সবচেয়ে বেশি উত্তরদাতাদের জন্য রয়েছে বাংলা ভিশনের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। আক্তার ভাই, হ্যাঁ, আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে 0 রানের রেকর্ড কিন্তু রোহিত শর্মারও আছে, 12টা ইনিংসে সে 0 রান আউট হয়েছে, সৌম্য সরকার সেখানে 13টা। কিন্তু
এই যে রোহিত শর্মাকে নিয়ে কখনো সমালোচনা কেন হবে না বলেন তো? কারণ রোহিত শর্মা 12টা শূন্য খেললেও সে 100টা ইনিংস খেলে দিয়েছে, যে ইনিংসকে জিতিয়েছে। তো আপনার এখানে যেহেতু মানে সাফল্যের ইনিংস খুব কম, সেখানে আপনার এই বড় বড় ডাকগুলো, বড় বড় শূন্যগুলো আপনার জন্য মানে দর্শকদের কাছে কি হয়, এটা একটা প্রশ্নবিদ্ধ হয়, আপনার পারফরমেন্স প্রশ্নবিদ্ধ হয়, আপনাকে দলের নিয়ে টিম ম্যানেজমেন্টও প্রশ্নবিদ্ধের শিকার হয়। সুতরাং আজকের ম্যাচে হয়তো আমরা সম্মুখে একাদশে দেখবো না, আমরা হয়তো এখানে আজকে ব্যাটিং ফরমেশনে আমরা পরিবর্তন দেখতে পারি, আমার যতটুকু মনে হয়েছে। এবং বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচে আসলে নজর থাকবে কি জানেন, একটা আলাদা একটা লড়াই আছে। আচ্ছা, আমরা লড়াইতে পরে যে আপনার কাছে আমি আরেকটি কোশ্চেন যাই, যে কোশ্চেনটি দর্শক যদি আপনার এখানে থাকতো দর্শকের জায়গা থেকে একটু কমেন্ট করতে চাই। মাহমুদুল্লাহ রিয়াদ, মাহমুদুল্লাহ রিয়াদের যে প্রশ্নটি আপনাকে করব বা যেটি জানতে চাইবো, যে মাহমুদুল্লাহ রিয়াদ 2023 সালের ওডিআই বিশ্বকাপে থাকার কথা ছিল না, যে মাহমুদুল্লাহ রিয়াদের নানা জল্পনা কল্পনা নাটক শেষে মাহমুদুল্লাহ রিয়াদ দলের সুযোগ পেয়েছিল এবং ওই বিশ্বকাপে একমাত্র সেঞ্চুরি করেছে মাহমুদুল্লাহ রিয়াদ, এবং বাংলাদেশের মানও যদি বাঁচিয়ে রাখে সেটা মাহমুদুল্লাহ রিয়াদ। এবং তারপরে টি-20তে তো বাংলাদেশে মানে মাহমুদুল্লাহর প্রশ্নই আসে না, এবং বিশ্বকাপ খেলবে মাহমুদুল্লাহ, মানে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে, এটা অকল্পনীয়, যেটা বাস্তব হয়েছে। এবং মাহমুদুল্লাহ রিয়াদি যৌবনের যে 18-20 বছরের যে ক্রিকেট সেটা খেলে যাচ্ছে। আপনাকে এটা বলি যে আসলে এখন মাহমুদুল্লাহ যে পারফর্ম দেখাচ্ছে, এখানে এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লেখা হয়েছে যে আমরা এখন গর্ব করে বলতে পারি আমাদের একটা মাহমুদুল্লাহ রিয়াদ আছে। হ্যাঁ, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে বা আমাদের সন্তান নাতি নাতনি যারা হবে ওদেরকে আমরা বলতে পারবো যে আমাদের একজন মাহমুদুল্লাহ রিয়াদ ছিল। আপনি বলছেন আমার গায়ের পশম সব। এটা হওয়ারই কারণ আমরা গত ম্যাচেও আমরা খুব ছোট রানের টার্গেট ছিল, সেখানে আসলে সবাই যখন মানে দলকে বিপদে ফেলে একদম শ্বাস ঘরে যাচ্ছে, আমাদের যখন মানে আমরা কি আমাদের এটাকে বলা রুদ্ধশ্বাস, মানে আমাদের শ্বাস, আমরা নিঃশ্বাস যতটা নেই নর্মাল টাইমে, ওই সময় আমরা ওইভাবে আমরা নিঃশ্বাসটা নিতে পারছিলাম না, মানে আমাদের মধ্যে একটু উত্তেজনা কাজ করছিল। তা সেই উত্তেজনা থেকে রিলিজ দিয়ে একটা স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে ওই মাহমুদুল্লাহর ছোট্ট ইনিংসটা। হ্যাঁ, তো আসলে মাহমুদুল্লাহ আসলে সেই এই নতুন না, মাহমুদুল্লাহ শুরু থেকে হয়তো এইভাবে দেখি এই মাহমুদুল্লাহকে নিয়ে তাহলে এত নানা নাটক। ওইটা এটাই বলছি যে অন্যান্য প্লেয়াররা বা অন্যান্য টপ অর্ডারের ব্যাটাররা কি করে, তারা আসলে তাদের ফর্মগুলো অফ ফর্মে গেলে আমরা বুঝতে পারি, কিন্তু মাহমুদুল্লাহকে কি হয়, মানে আসলে যারা 5 নম্বর বা 6 নম্বর ব্যাটিং করে এরা তো আসলে পূর্ণ ইনিংস ব্যাটিং করার সুযোগ পায় না সব সময়, তাই না? যে ওপেনিং নামে তার সামনে 20 ওভার সুযোগ, আর যে দেখা যাচ্ছে 6 নম্বর নামে তার সামনে 6 ওভার সুযোগ, তাহলে এই 6 ওভারে সে নিজের ফর্মের প্রতি কতটা বিচার করতে পারবে বা নিজের কতটা দেখাতে পারবে। তো মাহমুদুল্লাহ কি হয়েছে, ওই যে 2-1 ম্যাচ যে খারাপ খেলে সে হয়তো বা আমাদের যারা নির্বাচক আছেন তারা হয়তো বলে বসে যে মাহমুদুল্লাহ হয়তো ফিট না। আমি বললাম এই সুযোগটা হয়তো বা এটা কি করে, এই সুযোগটুকু কাজে নেয়, কারণ আসলে কি বলা যায় যে পুরো টিম ম্যানেজমেন্ট তো একটা ইয়ের উপরে মানে একটা নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে চলে যে আমরা এই প্লেয়ার করে রাখবো, দলটা এরকম ভাবে হবে, তারা আসলে প্রতিপক্ষ কিভাবে চাপ তৈরি করবে, জয় পরাজয় যাই আসুক না কেন অন্তত সেরাটা যেন দিতে পারে। তো কেন যেন আমাদের টিম ম্যানেজমেন্ট কোনো একটা কারণে বা অদৃশ্য কোনো শক্তিতে বা ইশারায় কিছু হয় কিনা এটা আমি সত্যি জানি না, যে হলে তারা এই সিনিয়রদেরকে মানে পিক করে হয়তো বা মাইনাস করার চেষ্টা করে বা তাদেরকে একটা চাপে ফেলার চেষ্টা করে, মাইনাস করার জন্য প্রতিনিয়তই ছিল এই প্রবণতাটা আছে। যেমন বর্তমান হচ্ছে গত ম্যাচে সাকিব আল হাসানের যে ব্যাপারটা শ্রীলঙ্কার সাথে, যে ব্যাটে তার সবচেয়ে খরুচা বল ছিল, তার 3 ওভারে 30 রান দিয়েছে, ব্যাটিংও খুব ভালো করেনি। তো অনেকেই বলছে সাকিব আল হাসানকে বসিয়ে রাখার সময় এসেছে। হ্যাঁ, কিন্তু আসলে যখন আমরা তাসকিনের ওভার দেখেছি, আমরা তানজিম সাকিবের ওভার দেখেছি, আমরা যখন রিশাদের ওভার দেখেছি, মনে আছে যে আসলে যারা ম্যাচটা খুব যারা দেখেছে কি বলে ওটার নাম, ম্যাচটা পুরো ম্যাচের পরে বিভিন্ন ক্লিপ দেখেছে, সেখানে কি হয়েছে আপনার হচ্ছে প্রত্যেকটা ওভারে সাকিব আল হাসান একটা বোলারকে একটা টিপস দিয়েছে, একটা মোটিভেট করেছে। মানে একটা সাকিব আল হাসান আপনার মাঠে থাকা মানে বিপক্ষ যে টিম এরা কিন্তু আলাদা করে আপনার ছক কষতে বাধ্য হয়, তারা নতুন প্ল্যান সাজাতে বাধ্য হয়। একটা মাহমুদুল্লাহ থাকা মানে আপনার অবশ্যই বোলিং লাইনের পরিবর্তন আনতে হবে, যে মাহমুদুল্লাহ যখন ক্রিজে নামছে তখন আপনার অবশ্যই কি করতে হবে, আপনার বোলিং লাইনের একটা পরিবর্তন আনতে হবে। আপনি যাকে বল করার প্ল্যান করেছেন, মাহমুদুল্লাহ যদি সেই বোলারকে ভালোভাবে ফেস করে, আপনাকে ওকে পরিবর্তে অন্য একজনকে আনতে হবে। এই যে ব্যাপারটা স্পেল পরিবর্তন করা, এই যে সিনিয়র প্লেয়ারদেরকে এই জন্য আসলে রাখতে হয়। যেমন আমি যদি আপনার কথায় ধরে একটু বলি যে কালকে আমি দেখেছি যখন পাকিস্তানের সাথে ভারতের খেলাটা হচ্ছে, ঠিক 17 না 16 বার, আমার সঠিক বোলারটার নাম মনে নেই, ইমাদ ছিল ব্যাটে, ইমাদ ছিল মেবি ব্যাটে, রোহিত শর্মা জাস্ট একটা প্রথম বলটার একটা বাউন্ডারি করলো, রোহিত শর্মা ওকে একটা টিপস দিল, 4টা বল একই জায়গায় করলো, ব্যাটই লাগাইতে পারলো না ব্যাটিং। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনার সিনিয়র ক্রিকেটারদের এটা হচ্ছে একটা দক্ষতা,
কারণ আপনি প্লেয়ার রিড করতে পারবেন, প্লেয়ারের চোখ দেখে বলতে পারবেন বা প্লেয়ারের ফুটওয়ার্ক দেখে বুঝতে পারবেন যে সে এখন কোন দিকে বলটা মারতে পারে, ডিফেন্সিভ করবে নাকি অফে খেলবে না লেগে খেলবে নাকি মানে স্ট্রেট মারবে, এটা ব্যাপারগুলো আসলে খুব ভালোভাবে বুঝতে পারে। তো এই বুঝতে পারার যে ব্যাপারটা, এটা এর জন্য সিনিয়র ক্রিকেটের দরকার। মাহমুদুল্লাহ রিয়াদ নিজের পারফর্ম, নিজের যোগ্যতা দিয়ে দলে টিকে আছে, কারো দয়ায় নেই। মাহমুদুল্লাহ রিয়াদ নিজের যোগ্যতায় কিন্তু দলে টিকে আছে, যাকে প্রতিনিয়তই একটু মানে আমরা শঙ্কায় থাকি যে মাহমুদুল্লাহ যদি 2টা ম্যাচে 10 রানের নিচে করে, তার মানে আমরা একটা শঙ্কায় থাকি যে এই বুঝি মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়ে দেয়, এবং প্রত্যেকটি ম্যাচে মাহমুদুল্লাহ ভালো খেলে উপরের দিকে একটা ইশারা করে। হ্যাঁ, এটা তো তার একটা ওই যে বিসিবির একটা প্রোগ্রাম চালু হয়েছে। ও এর মুহূর্তে দর্শকদেরকে জানিয়ে দিই, আজকের নাসাবি স্টেডিয়ামে একটু ব্যতিক্রম চিত্র দেখা গেছে। এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা টস জিতেছে, টস জিতে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশকে আগে বোলিং করতে হবে। এটা হচ্ছে আজকের কি টচ হয়ে গেছে ইতিমধ্যে? টচ হয়ে গেছে, আমার মনে হচ্ছে টসটা হয়ে গেছে। এবং আজকের ম্যাচে ব্যতিক্রম সেটাই, যা প্রত্যেক দলে এখানে ব্যাটে টস জিতে ফিল্ডিং নিয়ে টার্গেটে খেলার ট্রাই করতেছে, কিন্তু সেখানে দক্ষিণ আফ্রিকা আজকে টস জিতে ব্যাটিং নিয়েছে, সুতরাং বাংলাদেশকে টার্গেটে ফেলছে। এই যে ম্যাচ, এই যে মাঠ, এই মাঠে 8টি ইনিংস হয়েছে এই পর্যন্ত। 8টি বলতে বিশ্বকাপের ম্যাচ 5টা ধরি আমরা, 5টাই কথা বলবো। আচ্ছা, 5 ম্যাচে 140-এর উপরে কারো স্কোর হয় না? হ্যাঁ, একটা বিশ্বকাপে একটা মাত্র ম্যাচ হয়েছে আপনার 194 না, সর্বোচ্চ রান হয়েছে না, ওইটা ওই ম্যাচটা তো এখানে ডালাসের মাঠে। এইখানে আপনার সর্বোচ্চ ম্যাচ হচ্ছে 137, এবং সেটা কানাডার সাথে, কানাডা করেছে আয়ারল্যান্ডের সাথে। তার মানে আমরা একটু যদি দর্শকদের কথা বলি, যে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেক দর্শক আমাদের কমেন্ট করে যাচ্ছে। অনেকে লিখছেন যে বাংলাদেশ, আর একজন লিখেছেন সবুজ পাটোয়ারি, শূন্য সরকার, খেলা কয়টায়? হৃদয় লিখেছেন, হৃদয় আহমেদ, খেলা হচ্ছে 8:30টায়। এরপরে ডনটেক সরকার, সরকারকে আমরা একাদশ দলের সাইডে চাই, এবং আমি শূন্য সরকারকে দলে চাই না। আমরা এটা বলি, ওকে বাদ দিয়ে দেওয়া হোক। কমেন্টে ওই দেখেন, আমি বলি আপনি এরকম আসলে যদি আপনি সাধারণ মানুষের মতামত নিয়ে আপনি দল সাধারণ, সেক্ষেত্রে আরেকটা আমাদের ঝামেলা সৃষ্টি হবে, কারণ আসলে আমাদেরকে প্লেয়ার রাখতে হবে। একটি দর্শক লিখেছেন মোহাম্মদ জাফর, সাপোর্ট করতে হবে কারণ শেষ রাতে হার্ট অ্যাটাক হতে পারে। না, এটা বাংলাদেশের খেলা, শুধু বাংলাদেশ বলা ভুল, আসলে দেখেন বিশ্বকাপটা কিন্তু জমে উঠেছে। পাকিস্তান ইউএসএ ম্যাচের কথা আপনি বলেন, আপনার ওখানে আপনি যদি অবশ্যই পাকিস্তান যদি সাপোর্ট করে থাকেন বা ইউএসএ সাপোর্ট করে থাকেন, আপনি প্রত্যেকটা বলে আপনার মনে হচ্ছে ম্যাচটা ঘুরতে পারে যে কোনো দিকে। কালকের ম্যাচ পাকিস্তান এবং হচ্ছে ভারতের ম্যাচ আপনি দেখেন, মানে এই ম্যাচটাও কিন্তু কি মনে হয়েছে আপনার? মনে হচ্ছে না যখন আপনার 7 বলে 18 রান দরকার, আপনার মনে হচ্ছে না এই ম্যাচ জিততে পারে, এবং একদম জিতা ম্যাচ। কিন্তু এই ক্ষেত্রে দেখেন ওই যে শেষে যে হেরে যাওয়া, মানে এই যে ব্যাপারটা, ওই নেদারল্যান্ডের সাথে আফ্রিকার যে ম্যাচটা, ওই ম্যাচে নেদারল্যান্ড বিশ্বাস করেছে ওরা ম্যাচ জিততে পারে। ডেভিড মিলারকে যদি ওরা কোনোভাবে আউট করতে পারো, ওই ম্যাচটা বের করে আনতে পারতো তারা। এভাবে আর কি এই বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচ জমে উঠছে। তো আজকের পরিসংখ্যান কি বলবেন? পাওয়ার প্লেতে কি করা উচিত? পাওয়ার প্লে যেমন তেমন, আসলে পাওয়ার প্লে এই মাঠে আসলে পাওয়ার প্লে 40 রান করাটা অনেক হয়ে যাচ্ছে আমি দেখছি, বা আমি যে ম্যাচ 40 রান করা মানে পাওয়ার প্লেতে 6 বারে আপনার ভালো একটা সূচনা। কালকেও তো ভারতে কিন্তু পাওয়ার প্লেতে 50 রান করেছে, 2 উইকেট গেলেও। আমি সেটাই বলছি যে আপনার যদি এই যে ব্যাপারটা, এই 40 রান করা এই মাঠে আপনি উইকেট যদি না হারিয়ে 40 রান করতে পারেন, তো আপনি একটা বড় ইনিংস দাঁড় করতে পারবেন। আর 130 রান করে ফেলা মানে এটা খুবই, এই পিচে ওঠানো অসম্ভব। আপনাকে যেটা বলছিলাম যে এই ম্যাচের মধ্যে একটা আলাদা লড়াই হবে, সেটা কি জানেন তো? মুস্তাফিজ এবং রাবাদা দুজনে একটা বিশ্বমানের বোলার, আইপিএল এর বোলার, এবং দুজনে আইপিএলও তারা একটা প্রতিদ্বন্দ্বী ভাব থাকে, এবং এই দুজনে টি-20 জন্য খুবই কার্যকরী বোলার। এদের মধ্যে একটা চাপা কি বলা যায়, প্রতিযোগিতা চলে। যদিও ক্রিকেট আসলে মানে খেলাধুলা সবসময় একটা সম্প্রীতির জিনিস, তো এইখানে একটা যে ব্যাপারটা থাকে যে ছাড়িয়ে যাওয়ার প্রবণতা, আপনি 4টা পেয়েছেন উইকেট, আমি 5টা পাবো, মানে ওই যে টপ উইকেট টেকার। আইপিএল যেটা ছিল কি, মানে অরেঞ্জ কাপ, পার্পল কাপ থাকে না, এইভাবে সর্বোচ্চ রান সংগ্রহ, সর্বোচ্চ। তো বিশ্বকাপে আপনি চাবেন যে আপনার সর্বোচ্চ উইকেট সংখ্যা উপরের দিকে আপনার নামটা থাকুক। হ্যাঁ, তো আফগানিস্তানের ফজল হক ফারুক কিন্তু এবার খুবই দারুণ খেলছে। ফজল হক ফারুকের মতো এখন পেসাররা বাংলাদেশে কিন্তু ভালো করছে। তো আমরা ওইভাবে বলতে পারি আজকে শরীফুল কি আমাদের একাদশে আসবে কিনা? শরীফুলের সুস্থতা আসলে এটা টিম ম্যানেজমেন্ট এখনো ওইভাবে আমাদেরকে নিশ্চয়তা দিতে পারেনি যে আসলে খেলাবে কিনা, বা ওইভাবে যেহেতু মানে 1 উইকের অসুস্থতা, আপনি তো হুট করে এখানে না, যেহেতু আমাদের আগের ম্যাচে বোলাররা ভালো করেছে, তো আমার মনে হচ্ছে আজকে বোলারদের কোনো পরিবর্তন আসবে না আমার যতটুকু আমি। শরীফুল যেহেতু প্রথম ম্যাচে পাওয়ার কোনো সুযোগ ছিল না, ওটা বলুন। হ্যাঁ,
যেহেতু শরীফুল ছাড়া আমরা যাকে নিয়েছি ওই ম্যাচে ধরেন যারা হাসান মাহমুদ বলি বা তানজিম সাকিব, শরীফুল ফিট থাকলে তো আপনি অন্য কাউকে খেলাবেন না। না খেলাবো না, কিন্তু আমি যেই বোলারদেরকে যে গত ম্যাচে আমি ভালো করিয়েছি, আমি তাহলে একজন কেবল সুস্থ হয়ে আসা বোলারকে আমি কেন রাখবো, এটা একটা প্রশ্ন। এই কারণে আমার মনে হচ্ছে শরীফুল আজকে নাও থাকতে পারে। এক্ষেত্রে আসলে আমাদের এক্সপেক্টার হবে মুস্তাফিজ। একাদশের সৌম্য থাকবে কিনা আজকে? না, সৌম্যর চান্স মানে যদি আমি এজ এ নির্বাচক থাকতাম বা আমি যদি দলের কোনো ইয়ে থাকতাম, আমি অবশ্যই সৌম্যকে বিশ্রামে রাখতাম আজকে, কারণ এই আজকে হয়তো ভাইটাল ম্যাচে আমি রাখার। সৌম্যর জায়গায় আপনি কাকে সুযোগ দিতেন? সৌম্যর জায়গায় হয়তো বা আমি ব্যাটিং লাইনে একটা পরিবর্তন আনতাম, হয়তো আমাদের জাকের আলীকে হয়তো একটা সুযোগ দেওয়া যেতে পারে আমার কাছে মনে হয়েছে। লিটন দাস কিন্তু আগের ম্যাচে অন ডাউন খেলেছে এবং ভালো করেছে। যদিও লিটনকে নিয়ে আমাদের নানা অনেক কিছু ছিল, যে লিটন বারবারই মানে শূন্য করছে, লিটনকে নিয়ে অনেক ডাক মারছে, সেই জায়গায় অন ডাউনে লিটন ভালো খেলেছে। আজকে যদি লিটনকে আবার ওপেনিং এই পাঠানো হয়, যদি লিটন 4, 5, 8 এর মধ্যে আউট হয়ে যায়, আমি সেটাই বলি যে লিটন ওয়ান ডাউনে থাকুক। এক্ষেত্রে আমি মনে করি যে তামিমের সাথে আমাদের শান্তই ওপেনিং করুক, ওয়ান ডাউনে আসুক। তার মানে কি আমরা যে কথাটি আগেও বেশ গণমাধ্যমে বারবারই মানুষ আলোচনা করেছে, যে বাংলাদেশের মানে ওপেনিং জুটি আমরা 1 বছর 2 বছর 3 বছরে অনেক জুটি খেলিয়েছি, কাউকে আমরা এখনো ফিক্সড করতে পারিনি। সেই জায়গায় কিন্তু আবারও লিটন যদি আজকে ওপেন করে, সেক্ষেত্রে ভালো কিছুর জায়গা তো খারাপ কিছু। দর্শকদের জানিয়ে দিই, যেটা বলছিলাম যে আজকে হয়তো একাদশে সৌম্য সরকার সুযোগ পাবেন না, তার পরিবর্তে জাকের আলী সুযোগ পেতে পারেন। তো আসলে তাই হচ্ছে, বাংলাদেশের একাদশ ঘোষণা হয়েছে, সেখানে তানজিম আমাদের জাকের আলী ইন হয়েছে, আউট হয়েছেন সৌম্য সরকার। এটা হচ্ছে আজকের একাদশ। আজকের একাদশ আমি একটু আপনাদেরকে জানাই, লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজবুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হাসান, তাসকিন, তানজিম সাকিব, মুস্তাফিজ। তার মানে শরীফুলকে আনা হয়নি, তাকে আসলে সুযোগ আসলে যেহেতু আমাদের বোলিং লাইন ভালো ছিল, বোলাররা ভালো করেছে, তাদেরকে রাখা হয়েছে। সৌম্যর জায়গায় যাকে ডাক পেয়েছেন। এখন আসলে একজন প্লেয়ার যখন অফ ফর্মে যায়, তখন আসলে তাকে বেশি সমালোচনায় না ফেলে একটু বিশ্রামে পাঠানোটাই বুদ্ধিমানের কাজ। কারণ তাকে একটু সময় দেওয়া দরকার, যে আপনি একটু সময় নেন, আপনি বিশ্রাম নেন। আপনি আসলে কিভাবে মোটিভেট করবেন, বা আপনি আলাদা নিজস্ব কোনো কোচ থাকতে পারে, নিজস্ব কোনো গুরু, আমরা যে বলি গুরু ধরা, একটা গুরুর কাছে যাইতে পারেন। কারণ আসলে ভালো দিন খারাপ দিন তো মানুষের আসে, যেমন আপনার। তারপর কিন্তু এরা অনেক সুযোগ পাচ্ছে। সুযোগ আসলে কেন পাচ্ছে, আমাদেরকে খুব আগে প্রশ্ন করতে হবে যে আমাদের সুযোগ কেন পাচ্ছে, আমাদের একটা প্লেয়ার বারবার খারাপ করার পরও কেন পাচ্ছে, এটা কিন্তু বড় প্রশ্ন। হ্যাঁ, ওই জায়গাটা আসলে আমাদের ব্যাকআপ নেই। এই যে আমাদের একটা জায়গায় হেরে যায়, বুঝতে পেরেছেন যে আসলে আমাদের, শুভকান আপনাকে বলি যে আমাদের ব্যাকআপটা নেই। ব্যাকআপটা তো আমাদের আসলে ক্রিকেটে যতটা না আমরা নজর দিচ্ছি জাতীয় দলে, আমাদের এই মিডিয়া, আমরাও যারা মিডিয়া কর্মী আছি, আমাদের আসলে নজর দেওয়া উচিত আমাদের রুট লেভেলে। হ্যাঁ, যে আসলে রুট লেভেল থেকে ক্রিকেটার না তৈরি করে আসলে আসলে আপনি এইখানে যে একজন সাকিব আল হাসান যদি চলে যায়, একজন তামিম ইকবাল যদি চলে যায়, একজন মাশরাফি আমরা আজও পাইনি, একজন আমাদের কি বলা যায়, আমাদের যে মোহাম্মদ রফিক যে আমাদের স্পিনার ছিলেন, আমাদের হচ্ছে আব্দুর রাজ্জাক ছিলেন, আমরা কিন্তু পাইনি। হ্যাঁ, আমাদের একজন হাবিবুল বাশার, যদিও তাকে আমরা বলি যে কি না, হাবিবুল বাশার আসলে হয়তো সেই ব্যর্থতার ভিড়ে একজন ব্যাটার ছিলেন, যিনি আসলে বারবার বাংলাদেশকে 50 উপহার দিতেন। আমরা আসলে শৈশবের যারা ক্রিকেট মনে রেখেছে, তারা অনেকেই বলবে এই কথাগুলো। একজন দর্শক কমেন্ট করেছেন, স্বপ্নের পৃথিবী, কাল পাকিস্তান দলে যদি মাহমুদুল্লাহ থাকতো তাহলে নিশ্চিত ম্যাচ জিততো। দেখছেন, তার মানে আমাদের প্লেয়ারদেরকে ঘিরে একটা প্রত্যাশা, দেখছেন, যেমন আমাদের মাহমুদুল্লাহ সেই প্রত্যাশার জায়গাটা তৈরি করতে পেরেছে। তো আমি দর্শকদেরকে বলবো, আসলে দক্ষিণ আফ্রিকা টিমও যে খুব ভালো করছে বা ভালো করে জয় পেয়েছে, ব্যাপারটা এরকম না। 2টা ম্যাচ তারা জিতেছে। আমি সেটাই আপনাকে বলতে চেয়েছিলাম, হয়তো আমি স্কিপ করে গিয়েছিলাম, পরিসংখ্যান না। দক্ষিণ আফ্রিকা আজকে হাত খুলতে চাইবে কিনা, যে বাংলাদেশের সাথে প্র্যাকটিস ম্যাচ বা প্রস্তুতি, যেহেতু মানে তারা নেদারল্যান্ডের সাথে খেলে ফেলেছে এবং সেখানে প্রস্তুতি ম্যাচ বলার সুযোগ পায়নি, সেখানে খুবই হচ্ছে কি বলা যায় যে 104 রান টার্গেট ছিল নেদারল্যান্ডের সাথে। 104 রান টার্গেট তারা করতে চায় 18.5 ওভার, মানে প্রায় 19 ওভার ব্যাটিং করতে হয়েছে, আপনি বুঝেন। তাহলে আপনার এখানে বাংলাদেশের এই বোলিং লাইনে, বাংলাদেশের বোলিং লাইনে আসলে ভালো এবং ফিল্ডিংও গত ম্যাচে ভালো করেছে। তো এইখানে যদি বাংলাদেশ গত ম্যাচের ফর্মটা, বোলিং এবং ফিল্ডিংটা দিতে পারে প্রথম ইনিংসে, তাহলে মনে করেন যে 120-এর মধ্যে গুটিয়ে যাওয়া সম্ভব। এবং এটা সম্ভব, কারণ আমাদের ভালো স্পিনার আছে, আমাদের হচ্ছে রিশাদের লেগ স্পিনে খুবই টার্ন করতেছে। তারপর আমাদের তানজিম সাকিব বলেন বা আমাদের মুস্তাফিজ বা তাসকিন, এরা কিন্তু মুস্তাফিজ ভালো বোলিং করেছে গত ম্যাচে, ঠিক আছে, তাসকিনেরও ভালো বোলিং ছিল। তো এই যে ফর্মটা, এটা যদি কাজে লাগায় এবং ওই পিচে ভালো বাউন্সি পিচ, কালকে বুমরার বল, মোহাম্মদ সিরাজের বল, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ, সবার বল কিন্তু দেখছি আমরা, মানে দুর্দান্ত, মানে বোলারদের জন্য, মানে বিশেষ করে পেসারদের জন্য মানে একটা মানে আগুন ঝরা পিচ বলে যেটাকে। এই পিচের সুযোগটা কাজে লাগাতে চাইবে। এক্ষেত্রে মাঝে একটা ঝুঁকির জায়গা আপনাকে শুভকান বলে দিই, যে এদের যে বোলিং লাইন দক্ষিণ আফ্রিকার, ঠিক আছে, দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনও খেলতে হবে কিভাবে, মানে আপনাদের হচ্ছে
রাবাদা আছে, নর্জা আছে, তারপর হচ্ছে আপনার বার্টম্যান যে দক্ষিণ আফ্রিকার, এবার কেশব মহারাজের মতো বাহাতি স্পিনার আছে, মানে সব মিলিয়ে আপনাকে আপনার যে অস্ত্র আছে তার থেকেও মানে অভিজ্ঞ বা বেশি এক্সপেরিমেন্ট করা অস্ত্র তাদের হাতে আছে। সুতরাং এই যে আসলে মুখোমুখি লড়াই, এই লড়াই আপনার অবশ্যই কি করতে হবে, মেন্টাল এই মানে মানসিক চাপ, মেন্টালি যে প্রেশারটা, এটা আপনাকে অবশ্যই স্থির রাখতে হবে, কখনোই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না। গত ম্যাচে কিন্তু কি ভুল করেছে সাকিব, যেহেতু মায়ের খাচ্ছে, তো আপনি সাকিবকে একটা স্কিপ করে আপনি মাহমুদুল্লাহ যেহেতু মাত্র 4 রান দিয়েছে, আপনি তাকে আরেকটা বোলিং করান, আপনি এখানে করিয়ে দেখা যাচ্ছে আপনি কি অবশ্যই প্রতিপক্ষকে আপনি চাপে রাখেন। মানে এই যে বুদ্ধিমত্তার পরিচয়টা দিয়ে একটু এলোমেলো করা, এটা আপনি না করে যদি আপনি আবার মানে পরপর 3 ওভার যে মার খাচ্ছে তাই আপনি বলে আনেন, যদিও সাকিব একটা ভরসাযোগ্য বোলার, কারণ আমরা মনে করি সাকিব যেভাবে মার খায় তার পরের ওভারে কিন্তু একটা ব্রেক থ্রু আনে, এটা কিন্তু একটা অভ্যাস, বা আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে যে সাকিবের একেবারে মানে কয়েকটা বাউন্ডারি আসা মানে পরের ওভারে বা ওই ওভারে সাকিব একটা ব্রেক থ্রু এনে দেবে, যেমন হাসারাঙ্গার জায়গায় হৃদয় একটা কাজ ঘটে। হ্যাঁ, না এবং না, ওইটা তো ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল, শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশের টার্নিং পয়েন্ট ছিল হাসারাঙ্গার বোলিং এ, তাহলে ব্যাটিং 3টা ছক্কা মেরে আউট হয়েছে, দলকে অনেক দূর এগিয়ে দিয়েছে। এবং রিশাদের যে এই জায়গায় একটু বুদ্ধি নিয়ে খেলা হচ্ছে, 3টা 6 মেরেছে, আমি একটু ঠান্ডা মাথায় এখন না, এটা আসলে আপনি ওকে দিতে পারবেন না, কারণ আসলে ইয়াংদের মধ্যে আপনি এটা যদি ওখানে যদি আমরা ইনুস খান থাকতেন বা মাহমুদুল্লাহ, ধরেন ওখানে মাহমুদুল্লাহ 3টা ছক্কা মেরেছে, মাহমুদুল্লাহ 2টা মারার পর আর মারতো না, আমার কাছে যতটুকু মনে হয়েছে, সে একটা বল ডিফেন্সিভ করতো, বা তাহলে ডিফেন্সিভ করলে বোলার আবার একটু ভাবতো যে এইবার ঢাকালো তাহলে আমি একটু, কিন্তু যখন আপনি 3টা মারছেন তখনই বোলার ভেবেছে এই বলটাও মারবে, কারণ এটা বোলারের ভাবনা। এই জন্য আপনি যদি 2টার পরে একটা ডিফেন্সিভ খেলতেন তাহলে হয়তো বোলার একটু অনুভব ভাবতো, হ্যাঁ আপনার পরপর 3টা আপনার অফে ফেললো, পরে আপনার এই 4 নম্বর বল। আজকের ম্যাচ নিয়ে আসলে কি প্রত্যাশা করতে পারি আমরা? আসলে দেখেন, প্রত্যাশা দর্শকদেরকে জানিয়ে দিই যে আসলে প্রত্যাশা, আমি বাংলাদেশি বা আমি বাঙালি নাগরিক, আমি ছাড়া আরো যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশের ক্রিকেটের ভক্ত, ছোট থেকে ক্রিকেট দেখে বড় হয়েছে, আসলে সেই বাংলাদেশের ব্যর্থতার গ্লানি থেকে শুরু করে এই যে এই একটা সোনালী সময় দেখেছি আমরা ক্রিকেটের, সাকিব আল হাসান কিভাবে মানে যেখানে র্যাঙ্কিং বোর্ডে বাংলাদেশের কাউকে আমরা দেখতাম না কখনোই, কিন্তু সেখানে আমরা র্যাঙ্কিং বোর্ডের টপ লিস্টে আমরা থাকতে দেখেছি বছরের পর বছর। তো ক্রিকেটে প্রত্যাশা আমরা চাই যে বাংলাদেশ জিতুক, আর অন্তত সেই প্রথমবার বিশ্বকাপ ছাড়া 2007 বিশ্বকাপের পরে আর কখনোই আমরা দ্বিতীয় পর্বে যেতে পারিনি টি-20 বিশ্বকাপ। হ্যাঁ, এটা আমাদের একটা বহুদিনের আক্ষেপ, মানে সেই 7 সাল আজকে 24 সাল, 17টি বছর পেরিয়ে গেছে, এর মাঝে আমরা আগের জায়গায় রয়ে গেছি। আমরা আসলে সেই এই কিন্তু প্রথম আসরেই ভালো করলাম, বাকি এতগুলো আসরে এত ভালো ভালো দল আসলো, আফগানিস্তান ভালো করছে, যুক্তরাষ্ট্র ভালো করছে, উগান্ডার মতো দল বিশ্বকাপ খেলছে, স্কটল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, এদেরকে এখন প্রতিপক্ষরা সমীহ করে, আর সেখানে আমাদেরকে নিয়ে ইয়ান বিশ্বকাপ ভবিষ্যৎবাণী করে। আমাদের বোলিং লাইনটা কিন্তু দুর্দান্তই আছে। হ্যাঁ, বোলিং ফিল্ডিং একটু টপ অর্ডার ব্যাটার, আমি বলবো মিডল অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার বা আমাদের নিচে যারা খেলে এখন খারাপ খেলছে না, আসলে আমাদের টপ অর্ডারে 3-4 জনের একটু সমস্যা, এর মধ্যে এটা কেন এখনো কাটিয়ে উঠতে পারছে না এটা আমি ঠিক বুঝতেছি না। আসলে এদের এখনো একটু বিকল্প কিছু রাখা দরকার ছিল, কেন আসলে বিকল্প এটা হলো না। যদিও এরই মাঝে আমরা দেখেছি যে আমাদের একজন ব্যাটার রনি, উনি হচ্ছে করেছে আমাদের যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে, এখন আসলে টিমে কোনো রদবদল হবে কিনা এটা কিন্তু এখনো স্কোয়াডে নেই, কিন্তু আপনি যদি কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে আপনি কিন্তু প্লেয়ার ঢুকাইতে পারবেন, এটা আইসিসির নিয়ম আছে, আপনি অনেক কিছু করতে পারবেন। তো সেই নিয়মের মধ্যে না যে আমি চাই যে টিম নিয়ে গিয়েছে, যে টিম একাদশে আছে, কত রান আজকে যারা ব্যাট করছেন, মানে 130-এর বেশি যদি করে ফেলে দক্ষিণ আফ্রিকা, তাহলে বাংলাদেশের জন্য কষ্ট হবে জেতা। ক্রিকেট তো গৌরবময় অনিশ্চয়তার খেলা, এক্ষেত্রে আপনি অবশ্যই যত রান টার্গেট দেন না কেন জিততে, 160 করেও আপনার দক্ষিণ আফ্রিকায় পাকিস্তান হেরে গেল কার কাছে? যুক্তরাষ্ট্রের কাছে, তাই না? সুতরাং আপনি আসলে যে শুধু বলতে মানে 130 করলেই জিতবেনি বা 120 করলে হারবেনি, এরকম কোন নিশ্চিত বলা যায় না। এক্ষেত্রে আপনার কি হয়, কিছু আমাদের পাওয়ার প্লেতে কি করণীয়? পাওয়ার প্লে 6 ওভারে যারা বল করবেন, বোলিং করবেন, আমি বলি ওদের আমাদের দক্ষিণ আফ্রিকার যে রেজা হেন্ড্রিক্স, মানে হেনরিক ক্লাসেন, কিছু ব্যাটসম্যান আছে আপনার, রেজা হেন্ড্রিক্স, হেনরিক ক্লাসেন, এইডেন মার্করাম, কুইন্টন ডিকক, ডেভিড মিলার, 5 জন ব্যাটার। এই 5 জন ব্যাটার যদি হাত খুলে খেলে, ভাই আপনি বিশ্বাস করবেন না, দক্ষিণ আফ্রিকা দল 250+ রান করার সক্ষমতা রাখে, বিশ্বাস করেন। কিন্তু যাদের নাম বললেন একজন বাদে কেউ জ্বলে উঠতে পারে। আমি এইটাই বলছিলাম যে এদের মধ্যে আমাদের যেমন টপ অর্ডারদের মধ্যে একটু নিষ্প্রভ দেখা যাচ্ছে, এদেরও মানে এই যে জ্বলে ওঠাটা এখনো মানে দেখা যায় না। ডিককের মতো ব্যাটার ওয়ার্ল্ড কাপে রান পাচ্ছে না, ডিকক রান পাচ্ছে না, ক্লাসেন রান পাচ্ছে না, তারপরে আপনার রেজা হেন্ড্রিক্স রান পাচ্ছে না। আমি বললাম যে এই ব্যাটারগুলো আপনার যদি খেলে,
হেনরিক ক্লাসেন যখন ছক্কা মারে আপনি তাকিয়ে থাকতে ইচ্ছা করে। ডেভিড মিলার একটা ইনিংসে ম্যাচ জিতাইছে এবং ডেভিড মিলার ওই যে ফর্মে ফিরেছে এটা ভয়ঙ্কর আমাদের জন্য, কারণ ডেভিড মিলারের রানে ফেরা মানে আসলে উনি যদি একটু মানে ব্যাটিং লাইন একটু এলোমেলো করে উপরের দিকে নামিয়ে দেয়, যদি তার সেরা দিনটা বের করে আনে, তাহলে বাংলাদেশের জন্য একটু মানে কষ্টই হয়ে যাবে। যদিও আমাদের বাংলাদেশ বললাম না যে আমাদের বোলিং লাইনকে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। সাকিব আল হাসান একজন দর্শক কমেন্ট করেছেন, আপনাদের কি ধারণা বাংলাদেশ ফাইনালে উঠবে কিনা? না, এটা আসলে দেখেন বাংলাদেশ ফাইনালে উঠবে কিনা এটা তো অনেক আরেকজন দর্শকই কমেন্ট করেছেন, এমডি জুনায়েদ আল মাসুদ, বাংলাদেশ দোয়া ছাড়া ফাইনালে ওঠা সম্ভব না, আজকে বাংলাদেশ তাদের সেরাটা দিতে হবে। এই যে আমি আপনাদেরকে একটা কথা বলি, সবাই যে বলে দোয়া, আসলে মায়ের দোয়া ব্যাপারটা নেগেটিভ একটা ওয়ার্ডে পরিণত হয়েছে। গতকালকে আমাদের গেস্ট ছিলেন মানিক মাহমুদ ভাই, তিনি খুব সুন্দরভাবে এটা বলে গেছেন যে মায়ের দোয়া টিম বলে অবহেলা করার কোনো সুযোগ নেই। তো কারণ দোয়া তো আপনাকে লাগবে, আর মায়ের দোয়া থাকবে না একটা প্লেয়ারের সাথে বা একটা দেশের সাথে, এটা তো হতে পারে না। আপনি এটাকে মায়ের দোয়ার উপরে বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি এখানে যারা ফর্মে নেই তাদেরকে আপনি কথা বলেন, যারা রান পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেন, তাদেরকে কেন নিয়ে গেল? আপনাকে অবশ্যই মায়ের দোয়া নিয়ে তো আপনার এখানে অবজ্ঞা করা, ট্রল করার কিছু নেই বাবা। এটা তো মানে মায়ের দোয়া জিনিসটা তো এটা তো আপনার ভরসার জায়গা। দর্শক আমি সেটা বললাম না, আমি কিন্তু দর্শকদের কথাই বলছি যে আমাদের দর্শক শ্রেণী বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে আক্তার ভাই আপনি যেটাই বলেন, আমাদের যারা ক্রিকেট প্রেমী রয়েছে বাংলাদেশে 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের মধ্যে বর্তমানের জেনারেশনের সবাই ক্রিকেট পছন্দ করে। যে হতাশাটা বিশ্বকাপের আগে ছিল প্রস্তুতি ম্যাচ দিয়ে শ্রীলঙ্কাকে আমরা যেভাবেই হারাই, আমরা কাটিয়ে উঠেছি এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে, আমাদের মিডিয়াতে ভালো শিরোনাম এসেছে। মাহমুদুল্লাহকে নিয়েও মানে মনে করেন যে মাহমুদুল্লাহ ম্যাচ জেতালেন, মাহমুদুল্লাহ নায়ক, বুড়ো বয়সে যাই হোক ভেলকি, মানে ব্যাপারটা হচ্ছে যেই জিতাক না কেন বাংলাদেশ এই ব্যাপারটা কিন্তু পুরো টিমের দর্শকদের যেমন চাঙ্গা করেছে, পুরো টিমের কিন্তু সিচুয়েশন চেঞ্জ। আমরা যদি আজকে ধরে নেই, যেহেতু সাউথ আফ্রিকা ব্যাট করছে আগে, যদি এদেরকে আমাদের বোলাররা 130-40 মানে রানের মধ্যে আটকাতে পারে এই মাঠে, আমাদের কিন্তু জিতার জন্য 70% সুযোগ থাকবে। যেহেতু আমরা পরে ব্যাট করলে মানে টার্গেটে খেলতে আমরা একটু পছন্দ করি। আপনি আগের একটা লাইভে বলেছিলেন যে আমি বাড়িতে যাবো এখানে 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 এখানে, তো সেই জায়গায় যদি আজকে ওদেরকে আমরা একটা স্বল্প রানের মধ্যে আটকাতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ব্যাটাররা জ্বলে উঠুক বা না উঠুক, কি করা যেতে পারে? না, এক্ষেত্রে ওই যে বললাম, আমার মনে হয় যে শান্ত যদি আজকে টস জিততো, শান্ত কিন্তু ফিল্ডিং এ নিত, ঠিক আছে? তো যেহেতু শান্ত ফিল্ডিং পেয়েছে, আসলে শান্তর উচিত হবে যে পুরো মানে নিজের মতো করে আসলে পুরো বোলিং লাইনটাকে ইউজ করা এবং ব্যাটারদের আসলে কি বলবো, আসলে ওই যে মানে মাঠের ক্রিকেটটা আর আমরা টিভির স্ক্রিনে থেকে যেটা দেখছি আসলে তো পুরো আলাদা। কারণ আপনার ওই যে একটা 140 কিলোমিটার স্পিডের বল যখন যাচ্ছে তখন আপনাকে ওটা ফেস করতে হচ্ছে। আপনি ওটা আগে থেকে ভাবছেন যে ওটা আপনি স্কুপ করবেন কিংবা সুইপ করবেন কিংবা রিভার্স সুইপ করবেন কিংবা কাট করবেন, পুল করবেন, যেটাই করেন না কেন, আপনার এই যে ভাবনা অনুযায়ী যদি ডেলিভারিটা না আসে, তো আপনাকে জাস্ট 1 সেকেন্ডেরও কম সময় আপনার কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করতে হচ্ছে। আমি এই জন্য বললাম যে মেন্টালি ব্যাপারটা যে এটা আপনাকে অবশ্যই ফিট রাখতে হবে। আপনার স্কিল যতটা স্কিল ডেভেলপ হোক বা না হোক, আপনাকে অবশ্যই এই যে ব্যাপারটা যে একটা বল আমি কতটুকু মানে আমার স্কিল কাজে লাগিয়ে ফেস করব, এটা আসলে সেভাবে দরকার। যেমন ধরুন তৌহিদের ওই কথাই বলি, তৌহিদ যদি ওই ম্যাচটাই ওই বলে টাইমিং হয়ে গেলে কিন্তু আমরা বলতাম তৌহিদ ভালো করেছে, টাইমিং হয়ে গেলে, কিন্তু বলটা টাইমিং না হয় মনে হয়েছে কি তৌহিদ 3টা ছক্কা মারার পর কেন এটা আবার মারতে গেল, ওই বলে টাইমিং হয়ে গেলেই কিন্তু 6 মানে কি আমরা তাহিদের প্রশ্ন করতাম যে টানা 4টা ছক্কা মেরেছে, কিন্তু টাইমিং না হয়। আমি এই জন্য বলছি যে দেখেন আমাদের কোন প্লেয়ার আসলে চায় না যে ওখানে খারাপ করুক বা ভাববে, কিন্তু ফর্মে যে না থাকাটা এটা একটা চাপ। আমরা একটু দর্শকদের সাথে কথা বলি যে আমাদেরকে অনেক দর্শক দেখছেন, আমাদেরকে এই মুহূর্তে অনেক দর্শক দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে অনেক দর্শক আমাদেরকে দেখছেন। আমি সকল দর্শকদের উদ্দেশ্য করে বলে দিতে চাই যে আজকে যে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার, আপনারা জানেন যে ইতিমধ্যে সাউথ আফ্রিকা ব্যাটিং পেয়েছে, ব্যাটিং শুরু করবে আর কয়েক মিনিট পর থেকেই। আপনারা যারা সবচেয়ে বেশি কমেন্ট করে বাংলাভিশনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার পেতে পারেন, সেটি হচ্ছে যেটা আপনাকে করতে হবে যে আজকের ম্যাচে কে জিতবে, সাউথ আফ্রিকা নাকি বাংলাদেশ, এই কমেন্টটি আপনার পরিসংখ্যানটা জানিয়ে সর্বোচ্চ কমেন্ট করে জিতে নিতে পারেন এই পুরস্কার। এবং কালকের লাইভে আমরা ঘোষণা করে দিব যে সবচেয়ে বেশি কে কমেন্ট করেছেন তার নামটি কিন্তু আমরা প্রচার করব। আগামীকাল 2টি প্রচার হবে, গতকালকের ম্যাচটা এবং আজকের ম্যাচটার বিজয়ী। আজকেরটা এখনো রেডি হয়নি, আমি সবকিছু রেডি করা আছে ওখানে, ওটা রেডি করে আমরা আগামীকাল পাবলিশ করে দেব। এর আগে আমরা একটা ম্যাচের কিন্তু ফলাফল জানিয়েছি, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচে কে জিতবে জানিয়ে অধ্যাপক আবুল কালাম আজাদ নামে একজন এটা পুরস্কার পেয়েছেন, তার পুরস্কার দেওয়ার ব্যবস্থা যোগাযোগ করা হয়েছে, দ্রুত তিনি পুরস্কার পেয়ে যাবেন। আজকে তাহলে আমরা
টপ অর্ডারদেরকে নিয়ে যদি আমাদের অনুষ্ঠানও দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে চলে হ্যাঁ, আমাদের এই খেলা টপ শুরু অর্ডারকে নিয়ে আমরা আপনি কি বলবেন বাংলাদেশের টপ অর্ডার যেহেতু আগে আমরা যেহেতু আগে ফিল্ডিং পেয়েছি আমরা কত রানের মধ্যে থেকে 6 বার আটকাতে পারি পাওয়ার প্লেতে? পাওয়ার প্লেতে অবশ্যই আন্ডার 40 এর নিচে আপনাকে আটকাতে হবে, 40 এর নিচে, এবং উইকেট যেতে হবে একটা বা দুটো, একাধিক উইকেট, একটা নাম বলবো একাধিক উইকেট 6 ওভার আপনি, কারণ টপ অর্ডারকে যদি আপনি কোন দলের টপ অর্ডারকে চাপে ফেলতে পারেন তো আপনি জিতবেন। কালকে ভারতের এত কম রান হওয়ার কারণ কি? টপ অর্ডারকে আপনি শুধু ঋষভ পান্টকে খেলতে পেরেছে, বাকি কিন্তু কেউ পারেনি, কেউ না। এই কারণেই কিন্তু ইন্ডিয়ার 120 এর মধ্যে 120 আন্ডার 120 তে আটকে গেছে। পাকিস্তানও কিন্তু সেই টপ অর্ডাররা কিন্তু মানে কিছু করতে পারে ওই আপনি শুধু এক রিজওয়ান আর বাবর ভাই যে তাও ওই যে এত বল খেলে 44 বল খেলে 30 রান আপনি হয়তো যদি আপনার দু একজন হার্ডিটা থাকতো, আপনি 40 বলে 30 রান করেছেন ফ্যাক্টর না, কিন্তু আরেকজন 15 বলে 30 রান ইনিংস খেলে দিক, আপনার অবশ্যই আপনার এই রক্ষণশীলতা আপনাকে অবশ্যই দলের জন্য ভালো হবে। কিন্তু যেখানে যে আসছে সেই বল ঠেকাচ্ছে, যে আসছে সেই বল ঠেকাচ্ছে, তাহলে টি-20 আপনার 120 বলের খেলা, আপনি এখানে 5টা বল ঠেকায় এক রান করে যান, আপনি দলকে বিপদে ফেলে যাচ্ছেন। আমাদের অনেক দর্শক আমাদেরকে কমেন্ট করে যাচ্ছে বাংলাদেশ জিতবে, শুধু বাংলাদেশই জিতবে। একাধিক দর্শক আপনারা যারা সবচেয়ে বেশি কমেন্ট করবেন আগামীকাল আমরা আপনাদের নাম ঘোষণা করব, এবং আগামীকাল না এর মধ্যে বিজয়ী এক মানে আমরা বিজয়ী, সেটাই তো, হ্যাঁ, যারা কমেন্ট করবে এর থেকে সবচেয়ে যে বেশি কমেন্ট করবে তার নামটি আমরা কিন্তু কালকে লাইভে ঘোষণা করব, এবং তার জন্য পুরস্কার রয়েছে। আমরা আপনাদের আইডিতে যোগাযোগ করে আপনার গন্তব্যে পুরস্কারটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে অনেক দর্শক দেখছেন, দর্শকদের জানিয়ে দিই যে আজকে আসলে টস জিতে যেহেতু দক্ষিণ আফ্রিকা ব্যাটিং নিয়েছে এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা ফিল্ডিং করছি আজকে, এবং দর্শকরা যেটা প্রত্যাশা করেছিল যে সৌম্য সরকারকে বসিয়ে রাখুক, সৌম্য সরকারকে আসলে বসিয়ে রাখা হয়েছে। দর্শকরা আসলে হয়তো আজকে তারা একটু খুশিই থাকবে যে তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে। এক্ষেত্রে প্রত্যাশা পূরণের যে জায়গাটায় আমার এখন যদি আমরা বলি যে সৌম্য সরকার যেহেতু নেই, তার জায়গায় যে এসেছে জাকের আলী, তো আমি যদি জাকের আলীকে যদি ভালো না করে তাহলে কিন্তু এই যে শূন্য স্থান আপনি কার পরিবর্তে কাকে আনছেন এই প্রশ্নটা রয়ে যাবে। আজকে কি মনে করেন যে আসলে যদি এইখানে আমি একটু আপনার কথার মধ্যে আমি আপনাকে একটু ব্রেক দেই, যেহেতু অনেক দর্শক আমাদের সাথে আছেন, দর্শকদের সাথে আরেকটি মানুষকে নিয়ে একটু আলোচনা করি, মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ, এই জায়গায় যেমন আগের দিন আমি আপনাকে বলি যে আগের দিন যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদ যদি ওই জায়গায় আরেক তাসকিন নামার আগে যদি আরেকবার নামতেন, ধরেন সৌম্য সরকার একাদশে নেই, হ্যাঁ, এক্ষেত্রে সৌম্য সরকার জায়গায় দেখা যাচ্ছে ব্যাটিং অর্ডারের পরিবর্তন হয়েছে, লিটন ওপেনিং ছিল, তারপরে হচ্ছে ওয়ান ডাউনে সাকিব ছিল, তাওহিদ হৃদয় ছিল, মাহমুদুল্লাহ রিয়াদ ছিল, এরপরে মিরাজ নেমেছে। তো মিরাজ থাকলে কি এই যে মাহমুদুল্লাহ রিয়াদ থাকলে যেমন আমরা একটা ভরসা পাই, হ্যাঁ, মিরাজ আমরা ভরসা পাই যে মিরাজ কিছু একটা করবে, হারুক জিতুক সেটা আসলে ম্যাচ তো আসলে হারা যেটা একটা রেজাল্ট আসবেই। তো আপনার এই যে একটা প্রত্যাশা, হ্যাঁ, যে একটা ভরসা, মানে কাকে দিয়ে প্রত্যাশা করছি, হ্যাঁ, এই জায়গাটা, এটাই যে আসলে ভরসার জায়গাটা মিরাজ করে রেখেছে। তো এইখানে আমাদের সাইফুদ্দিনকে রাখলে আমি আসলে দুটো শূন্যতা, আগের দিন আমাদের স্পোর্টস ইনচার্জ সাইফুর ভাই বলেছিলেন কথাটা, যে এখনো মনে হয়েছে যে সাইফুদ্দিন এবং মুশফিককে নিয়ে যাওয়া হোক যদি সুযোগ থাকে। মুশফিক না মিরাজ, মুশফিকের কথা বলা হয়েছে, মুশফিক আর আমাদের বোলিং লাইনে যে পরিমাণ ভালো আছে আমাদের তেমন কোনো জাকের আলীর চাইতে তো মুশফিক একদমই যে খারাপ তা না, মুশফিক কিন্তু এখনো ফিট আছে, মুশফিক কিন্তু এখনো ভালো টি-20 খেলে। আমি সেটাই বলি, কারণ শুধু ওইটা না, মানে ভরসা আমি বলি যেমন আপনি দেখেন যে কালকে যে ঋষভ প্যান্টের দু একটা শট দেখছেন, উনি সুইপ খেলে, রিভার্স সুইপ খেলে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে খেলে, মানে বিভিন্ন শট, মানে বল সারা মাঠ খেলে। মানে আমাদের বাংলাদেশে বর্তমান মুশফিক ও রহিম ছাড়া এই ধরনের কোন খেলা শট কেউ খেলতে পারে না। সুইপ, রিভার্স সুইপ, স্কুপ খেলতেছে, মানে সে মাথার উপর দিয়ে বল, এই যে ব্যাপারটা স্কুপ খেলাটা, স্কুপ তো আমি আর আশরাফুলের পরে বাংলাদেশ আর কেউ তেমন পারেনি। তো এই যে টি-20তে আপনাকে প্রত্যেক মানে 3 বল বা 2 বল বা 4 বল পর একটা করে বাউন্ডারি না মারলে আপনার স্কোর বাড়বে না বাবা। এই জন্য আমি বলি যে অবশ্যই আপনার একজন ব্যাটার থাকা দরকার, যে ব্যাটার আপনার আসলে প্রতিপক্ষের জন্য চিন্তার কারণ হয়ে যাবে, যে এই কি করবে পরের বলে। আপনি ইয়র্কার দিলেও মারতেছেন, আপনি স্লোয়ার দিলেও মারতেছেন, আপনি বাউন্সার দিলেও মারতেছেন, মানে কিছু একটা যাই বল দেন না কেন আপনি টেকনিক্যাল ব্যাটসম্যান আসলে যেমন ধরুন আমরা ডিভিলিয়ার্স এর কথা বলি, ম্যাককামের কথা বলি, মানে তাদেরকে কেন প্রতিপক্ষরা ভয় পাইতো, এরা জানতো যে এরা হয়তো অল্প রানে আউট হয়ে যাবে, কিন্তু এরা 10টা বল খেলে দিলে আপনার জন্য 20 রান করে দিয়ে যাচ্ছে, 4টা বাউন্ডারি মারছে। আপনার বোলাররা পরপর 4টা বাউন্ডারি খাওয়া মানে, একবারে 4টা বাউন্ডারি খাওয়া মানে ওই বোলারের পরের ওভারে বলের ছন্দে ফিরতে সময় লাগবে।
এই জন্য অবশ্যই আপনার এই যে ফর্মে ফেরাটা জরুরি, যে আপনি আসলে মিরাজের কথা বললেন বা সাইফুদ্দিনের কথা বলেন বা মুশফিকের কথা বলেন, আসলে এরা আসলে বাংলাদেশ দলের জন্য প্রয়োজন। হ্যাঁ, তো আমরা যারা অফ ফর্মে, আমি মনে করি তারা তো এখনো ফুরিয়ে যায়নি। না ফুরিয়ে যায়নি, মাহমুদুল্লাহ কি ফুরিয়ে গেছে? অনেক বয়স্ক খেলোয়াড়কেই কিন্তু আমরা বিশ্বকাপের আগে নানান কথা দেখি বিভিন্ন দেশের, অবশেষে কিন্তু তাদেরকে আবার ওয়ার্ল্ড কাপে রাখা হয়। না এটা আপনি বললাম যে আপনি রোহিত শর্মার কি বয়স হয়নি? হ্যাঁ, রোহিত শর্মা আপনি কি ঘুরি দিয়ে খেলছে। আপনি তো বলতে পারেন না, কিন্তু একটা রোহিত শর্মা দলে আছে মানে আপনার বিপক্ষ টিম ভাবছে যে ওপেনিং আমি কাকে বল করাবো, রোহিত শর্মা স্ট্রাইকে আপনাকে ভাবতে হবে। তো এই যে জায়গাটা, এই এরকম জায়গাটা বাংলাদেশ এখনো তৈরি করতে পারেনি। হ্যাঁ, যে আপনি ভাবতে ওই যে আমি মনে করি যে আরে ব্যাটিং এ তো সম্ভব লাগা, তুই যারে পায়ে লাগা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম একটা তাচ্ছিল্য ব্যাপার সেবার, মানে আমরা গ্রামের ক্রিকেটে যেরকম হয়, কে নামতেছে, আরে অমুক নামতেছে, আরে অমুক নামতেছে, তুই যা বলে সমস্যা নেই। এই যে ব্যাপারটা, মানে এই যে জায়গাটা যদি আমরা হালকা করে ফেলি, এই জায়গাটা হালকা হতে দেওয়া যাবে না। এখানে প্রতিপক্ষকে ভাবতে হবে যে আমার অবশ্যই ওপেনিংকে আমাদের একটু মোটামুটি চাপে রাখতে হবে। আমরা মনে হয় দর্শকদেরকে খেলায় ফিরতে বলবো। আমাদের অনেক দর্শক কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা কিন্তু আমি আগেই লাইভ শেষ করে দিতাম। দর্শকদের যুক্তর কারণে কিন্তু আমি এখনো শেষ করিনি, যে দর্শক আমাদেরকে দেখছেন এবং প্রচুর দর্শক কিন্তু কমেন্ট করে যাচ্ছে। যদি আপনি দর্শকদের কমেন্ট না পড়েন, আসলে জানি না দর্শক, আমি কয়েকটি দর্শকের কমেন্ট পড়ি। যে আমাদের ইতিমধ্যে কিন্তু অন্তর খান সবচেয়ে বেশি কমেন্ট করে ফেলেছে। আমার মনে হয় যে অন্তর খান বাংলাদেশ জিতবে, একাধিক কমেন্ট করেছে। এমডি সোহেল ভুইয়া তিনিও কমেন্ট করেছে আজকে বাংলাদেশ জিতবে। অনেকেই, শিকদার, সাইফুল ইসলাম। এক্ষেত্রে দর্শকদেরকে জানিয়ে দেওয়া দরকার যে আসলে প্রথম ওভার কিন্তু তানজিম সাকিব করতেছে। দর্শক আপনারা যারা আমাদেরকে দেখছেন, অবশ্য দর্শক হয়তো টেলিভিশনের সামনে খেলা দেখছেন আর আমাদেরকে মোবাইলে দেখছেন, এটাও হতে পারে। যে দর্শক আমাদেরকে যারা দেখছেন, আপনাদেরকে বলি যে ইতিমধ্যে বাংলাদেশ কিন্তু বল শুরু করে দিয়েছে। তানজিদ সাকিব ওপেনিং এ নেমেছে, রেজা হেনড্রিক্স আর হচ্ছে আমাদের আপনারা কুইন্টন ডি কক। আপনাদেরকে কাছ থেকে আমাদের বিদায় নিতে সত্যি কষ্ট হচ্ছে যে অনেক দর্শক আমাদের কাছে রয়েছেন। আমি দর্শকদেরকে আবারও বলে দিচ্ছি যে আমাদের এই লাইভে সবচেয়ে যে বেশি কমেন্ট করবেন যে কোন দল জিতবে, আজকে বাংলাদেশ না সাউথ আফ্রিকা, কোন দল জিতবে, সবচেয়ে বেশি কমেন্ট করে পেতে পারেন বাংলা ভিশনের আকর্ষণীয় পুরস্কার পৌঁছে যাবে আপনার গন্তব্যে বা আপনার হাতের কাছে। আমরা সেটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। ইতিমধ্যে কিন্তু বাউন্ডারি মেরে দিয়েছেন চতুর্থ বলে, যদি বলি। দর্শক বিদায় নেব আক্তার ভাই। আমাদের অনেক দর্শক রেখেই বিদায় নিতে হচ্ছে, কারণ খেলা আসলে সবাই দর্শকরাও খেলা দেখবে। আমার কিন্তু দর্শকদের সাথে থাকতে মন চাচ্ছে। হ্যাঁ, দর্শক অনেক দর্শক আসলে আছে, আমার দর্শকদের সাথে থাকতে মন চাচ্ছে, যদি একটু কথা বলি, দর্শক শুনছে। আচ্ছা, শেষ করব, আমরা একটু কথা বলে শেষ করি। কি প্রত্যাশা করছেন বাংলাদেশ নিয়ে আজকে? না, আজকের প্রত্যাশা আসলে প্রত্যাশার জায়গা বলে যে বাংলাদেশ জিতুক, এটা হচ্ছে প্রত্যাশা। কিন্তু কালকে ভারত পাকিস্তানের মতো একটা ম্যাচ আজকে হবে কিনা? হ্যাঁ, না ম্যাচ বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচ এক পেশে ম্যাচ হবে না, অবশ্যই এই ম্যাচটা জমবে এবং দুই দলই আসলে কি বলা যায়, সর্বোচ্চটা দিয়ে একদম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাবে। এক পেশে হওয়ার কোনো সুযোগ নেই এই ম্যাচটাও। এক্ষেত্রে আপনার অবশ্যই আমি বলে দিই যে বাংলাদেশের আসলে ওই যে পরিসংখ্যান যেমন বলতেছেন আপনি, 8 ম্যাচে মানে পরিসংখ্যানের জায়গা থেকে দক্ষিণ আফ্রিকা এগিয়ে, তো আজকের ম্যাচেও শক্তিমত্তার দিক থেকেও দক্ষিণ আফ্রিকা এগিয়ে। চেষ্টা করুক, হ্যাঁ, সুযোগ থাকবে বেশি, যেহেতু পরে ব্যাট বাংলাদেশ করবে। ওইটাই আর কি আমরা চাচ্ছি, ওইটাই আমরা জানি যে আসলে বাংলাদেশ কি করবে, যে নিজেদের সেরাটা দিক। কিন্তু সেটা দেওয়ার আগে আমি যেটা বলি, আসলে তানজিম সাকিবের যে ওভারটাই প্রথম বলটি ডট দিল, পরের বলটি ছক্কা খেয়েছে, 3 নম্বর বলটি ডট দিল, 4 নম্বর বলে কিন্তু 4 খেয়ে অলরেডি কিন্তু 4 বলে 10 রান দিয়ে ফেলেছেন তিনি। হ্যাঁ, তো আসলে যদি এইভাবে কুইন্টন ডি কক যদি ফর্মে ফিরে এবং 4টা বলে কুইন্টন ডি কক, আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে কেন রানে নেই, ডি কক রানে নেই এবং আফ্রিকা আজকে তারা ঝালিয়ে নিবে কিনা, যেহেতু দুটি ম্যাচে তারা রান পায়নি, নেদারল্যান্ডসের বিপক্ষে এবং শ্রীলঙ্কার বিপক্ষে তারা কিন্তু রান পায়নি। সেই জায়গায় আজকে তারা বাংলাদেশকে, যে মাঠে 140 রানের উপরে হয়নি, সেই মাঠে আজকে তারা বাংলাদেশের সাথে খেলে ঝালিয়ে নেবে। তাদের তো হারার কিছু নেই, তারা আজকে হারলেও তারা যাচ্ছে। তো আসলে আমরা দর্শকদেরকে আবারও জানিয়ে দিই যে আসলে আপনারা বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচে কে জিতবে সেটা কমেন্ট করে বাংলা ভিশনের পক্ষ থেকে জিতে নিতে পারেন বিশেষ পুরস্কার। তো শুভ খান, আমাদের মনে হয় বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। বিদায় নিতে ইচ্ছে হচ্ছে না, অনেক দর্শক আমাদের সাথে আছেন, তারপরে বলি যে আসলে আমাদের বিদায় নিতে হবে, আপনাদেরকে খেলায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। যাওয়ার আগে বলি যে উইকেট, তবে আমি সবাই একটু সুখবর একটু বলে দিতেই হয় যে প্রথম ওভারেই কিন্তু তানজিদ সাকিব যদিও 10-11 রান দিয়েছে, কিন্তু একটা ব্রেক থ্রো, সম্ভবত দ্বিতীয় ওভারের খেলা শুরু হয়েছে। আমরা যদি দর্শককে বলি, এই যে ব্রেক থ্রোটা এনে দিল, মানে প্রথম দিকেই খেলার শুরুতেই, এটা তো বাংলাদেশের কাজে লাগবে। আমি তো সেটাই বলেছি যে যদি আপনার তার মানে প্রথম ওভারে আমরা যদি বলি তানজিম সাকিবের যে প্রথম ওভারে কিন্তু এলবিডব্লিউ রান এসছে 11, সে কিন্তু প্রথম বল ডট, দ্বিতীয় বল ছক্কা, তৃতীয় বল ডট, চতুর্থ বল 4, 3 নম্বর 5 নম্বর বলে গিয়ে একটা সিঙ্গেল,
এবং লাস্ট বলে উইকেট। তার মানে একটা ভালো ওভার, বাংলাদেশ একটা ভালো ওভার পেয়েছে, এটা বলতেই হচ্ছে। দর্শকদেরকে বলি, দর্শক কিন্তু আমাদেরকে যেতে দিচ্ছে না, যদিও দর্শকদেরকে বলি না, বাংলাদেশ খেলা জমে উঠেছে আসলে, আমাদের এখন যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন প্রতি বল টু বল তাদেরকে আসলে আপডেট জানাই। যারা আমাদেরকে দেখছেন, আপনাদেরকে প্রতি মানে বলে আমরা আপডেট জানাই, এরকমই মানে আমরা কি ভিডিও ধারাভাষ্য দিতে চাচ্ছি মনে হচ্ছে দিই, কিন্তু আসলে এটা কতটুকু সম্ভব এটা একটা ব্যাপার। দর্শক যেহেতু দেখছে যে প্রথম ওভারে 11 রান 1 উইকেট বাংলাদেশ, তানজিদ সাকিব ব্যাট করেছে। আমরা যারা বাঙালি রয়েছি, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকে বাংলাদেশের খেলা দেখছি, আমরা কিন্তু আমাদের প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন, সেটা অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড যাই হোক, আমরা কিন্তু শেষ বল অবধি আক্তার ভাই চিন্তা করি যে আমরা জিতবো। হ্যাঁ, আমাদের তো আসলে আমরা কখনো ম্যাচ ছেড়ে দিই না। হ্যাঁ, শেষ বল পর্যন্ত কিন্তু দর্শকদের হৃদয়ের জায়গা থেকে যে বাংলাদেশ জিতবে। এবং আমাদের হচ্ছে ওই যে বললাম না, আমরা কিন্তু কেউ একটা চাপে খেলি, এবং হচ্ছে আমাদের ওই যে ভিতরে বলো না যে হার্টের ডাক্তার নিয়ে খেলা দেখার জন্য। হ্যাঁ, একজন কমেন্ট করেছে যে শেষ চাইতে হার্ট অ্যাটাক হতে পারে। যে বাংলাদেশের ম্যাচ আসলে এখন এমন ভাবে জমে উঠে যে আসলে প্রত্যেকটা ম্যাচে আমাদের মনে হয় যে দর্শক হওয়াটাই ভুল হয়েছে, মানে একটা প্রেসারের ওষুধ দরকার, একটা ডাক্তারকে একটু প্রেসারটা মাপানো দরকার। তার মানে বাংলাদেশের মানুষ ক্রিকেটটাকে কত ভালোবাসে। তো তবে হ্যাঁ, অবশ্যই ভালোবাসুক। এবং এর মধ্যে আসলে দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। এডেন মার্করাম সম্ভবত ক্রিজে এসেছেন, দর্শকদেরকে জানিয়ে দিই। মার্করাম এবং মার্করামের সাথে থাকবেন ডিকক। আজকে ওরা হেন্ড্রিক্স আসলে জ্বলে উঠতে পারলেন না। দেখা যাক বাংলাদেশ আসলে কতদূর এগোয়। তবে 40-এর নিচে রাখতে পারে, পাওয়ার প্লে 40-এর নিচে রেখে যদি আরো উইকেট পাইতে পারে, তো আসলে মনে হয় বাংলাদেশের অনুকূলে থাকবে ম্যাচটা। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো ক্যাচ মিস করা যাবে না। আমি ক্যাচ বলা ভুল, টি-20 তে ফিল্ডিং মিস করা যাবে না। আপনাকে প্রতি বল টু বল ফিল্ডিং করতে হবে, কোনো বাইরান দেওয়া যাবে না। আপনি থ্রো করবেন স্টাম্পে, আপনার কোনো সুযোগ দেওয়া যাবে না প্রতিপক্ষকে। পাকিস্তান হেরেছে কোথায়? যুক্তরাষ্ট্রের কাছে। সুপার ওভারে ম্যাচ যাওয়ার পর পাকিস্তান জিততে পারতো। আমিরের ওভারে 3-3টা ওয়াইড দেওয়ার পরে প্রত্যেকটা ওয়াইড বলে আবার সিঙ্গেল। মানে আপনি এত পরিমাণে একটা অভিজ্ঞ দল হওয়ার পর আপনি কিভাবে এটা করতে পারেন? আপনার তো পাকিস্তান তো আবার ধরে নিতে পারে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। মনে করো আমরা এক প্রকার বলা যায় যে 70%, এখন বাকিটা তাদের যে ছোট দলগুলো আছে, আয়ারল্যান্ড, ভারতকে যুক্তরাষ্ট্রে হারতে হবে, যুক্তরাষ্ট্রে মানে নানান সমীকরণ মিলাইতে হবে। ভারত তো হারবে না। এখন এই সমীকরণ মিলিয়ে তারপরে হয়তো ভারত, না আমি সেটা বলিনি, হারবে কিনা হারবে সেটা আলাদা হিসাব, কিন্তু মানে ওই যে মানে সমীকরণ থাকার জন্য যেটা পরের 2 ম্যাচ জিতলেও পাকিস্তান 50-50। দর্শকদেরকে কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আমরা এই মুহূর্তে বলে যে তাসকিন আহমেদ বোলিং এসেছেন, তার দ্বিতীয় বলে, প্রথম বলে ডট ছিল, দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়েছে। দ্বিতীয় বলে ছক্কা, রান কিন্তু তাহলে আজকে কিন্তু হচ্ছে না, রান হয়তো হ্যাঁ এখনো সেটাই। দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা, আমি বললাম দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ক্রিজে আছে, তারা মারবে। দর্শক মনে প্রাণে আমরা বাঙালি, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ম্যাচ দেখছেন, আমরা শেষ বল অবধি চাইবো আমাদের বাংলার ছেলেরা, আমাদের টাইগাররা জিতুক। এবং যেহেতু আমরা পরে ব্যাট করব, দক্ষিণ আফ্রিকা যে রানই করুক, আমরা সেই রানকে চেজ করার ক্ষমতা রাখি। আমাদের একটি মাহমুদুল্লাহ রয়েছে, সাকিব আল হাসান রয়েছে, শেষের দিকে যারা ভালো ব্যাট করে থাকে, তাওহিদ হৃদয় রয়েছে, রিশাদ রয়েছে, আজকে জাকির আলী যুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে যদি 140, 150, 130 এর মধ্যে দক্ষিণ আফ্রিকা আটকানো যায়, আমরা নিশ্চিত আশা করি যে আমরা হয়তো আজকের ম্যাচ জিতবো। আর যদি আজকের ম্যাচটা আমরা জিতে যাই, তাহলে নতুন একটি ইতিহাসও কিন্তু তৈরি হবে যে আফ্রিকার বিপক্ষে আমরা কখনো জিতি নাই টি-20-তে। 8টি ম্যাচে দেখা হয়েছে, 8টিতে আমরা হেরেছি। সেই জায়গায় কিন্তু পাকিস্তানের পাল্লাই ভারী হবে, সাউথ আফ্রিকার পাল্লাই কি ভারী হবে, নাকি বাংলাদেশ নতুন কিছু তৈরি করবে? আমরা করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমরা দর্শকদেরকে বিদায় জানাতে বাধ্য হচ্ছে আর কি। তো যাওয়ার আগে সেটাই বলে যায় যে আসলে আপনারা বাসায় খেলাটা দেখুন, বাংলাদেশ জিতুক এই প্রত্যাশাই করুন। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলা ভিশনের টি-20 ওয়ার্ল্ড কাপ ঘিরে বিশেষ আয়োজন হ্যালো ক্রিকেটে। আপনাদের সাথে ছিলাম এতক্ষণ আমি শুভ খান, এবং আমার সাথে ছিলেন সহকর্মী আখতারুজ্জামান। চমৎকার ক্রিকেট নিয়ে কথা বলে থাকেন এবং আপনারা সেটি দেখেছেন এবং শুনেছেন। যা বিদায়ের আগে আর একবার বলে যাচ্ছি, আজকে বাংলাদেশ নাকি সাউথ আফ্রিকা, কোন দল জিতবে, সবচেয়ে বেশি কমেন্ট করে পুরস্কার পেতে পারেন আপনিও, বাংলা ভিশনের বিশেষ পুরস্কার পেতে পারেন আপনিও। পুরস্কার পৌঁছে যাবে আপনার জায়গায়, একদম যেখানে আছেন সেখানে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ বলি, ভালো খেলুক বাংলার ছেলেরা, ভালো খেলুক বাংলার টাইগাররা, বাংলার বাঘেরা। আজকে আরেকটি জয় দিয়ে নতুন একটি ইতিহাস তৈরি করুক নতুন করে টি-20-র বুকে, টি-20 ওয়ার্ল্ড কাপে, যেখানে আমরা কখনোই দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারিনি, সেই জায়গায় যদি আজকে আমরা হারাতে পারি, আর সত্যি আমাদের ছেলেদের জন্য সেই দোয়া থাকবে। এবং টপ অর্ডারে যারা ব্যাটার রয়েছেন তাদের জন্য দোয়া করব, জানি তারা টপ অর্ডারের ব্যাটাররা
ভালো কিছু করে রানে ফিরুক। লিটন, তানজিৎ, শান্ত এরা রানে ফিরুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, বাংলা ভিশনের সাথেই থাকবেন এবং বাংলাদেশের খেলার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।